নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ডের স্কিম বাছবেন এবং তাদের পোর্টফোলিওকে কিভাবে সাজাবেন যাতে যখন বাজারে কারেকশন আসে তখনও তার কেনা স্কিমগুলোতে তেমন এফেক্ট পড়বে না এবং ভবিষ্যতে বিরাট কর্পাস তৈরি করতে পারবেন। তার জন্য কিছু আমি ইনফর্মাল মেসেজ আপনাদের দেব, কারণ বাজারে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই অনভিজ্ঞ। আস্তে আস্তে তারা অভিজ্ঞ হয়ে উঠছেন, কিন্তু এই ব্যাপারে বেশি পোর্টফোলিওতে তো স্কিম রাখলে চলবে না। তাহলে কিভাবে তিনি তার পোর্টফোলিওকে সাজাবেন সেইগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং যারা এখনও করেননি তাদের কাছেও রিকোয়েস্ট রইল আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুনতে থাকুন আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ড চেনার প্রক্রিয়াটা কীভাবে সহজতরভাবে বলছি। ইন্ডাস্ট্রি ওয়াইজ বিজনেস সাইকেলের যে স্টেজ বা ধাপগুলো আছে, রিসেশন থেকে বুম, মানে কোনো শেয়ারের দাম একদম তলানিতে চলে এসছে, তার থেকে দেখা গেলো পরবর্তীকালে বাজার যখন বুমে পৌঁছে গেছে তখন হয়তো সেই শেয়ারটির দামই সেক্ষেত্রে পিক পর্যায়ে চলে গেল। এই যে এক্সট্রিম পয়েন্ট দুটো বললাম, রিসেশন থেকে পিক, এর প্রভাব কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটে পড়েই না। এক্ষেত্রে দুটি রেকারিং পিরিয়ড আছে, একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ। বুলিশ অর্থ হচ্ছে যে মার্কেট র্যালি চলছে, দ্য বুল মার্কেট, দাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডের যে স্কিম আছে তার নেট অ্যাসেট ভ্যালু বেড়ে গেছে। কারণ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজাররা তো শুধু একটি মাত্র বা দুটি মাত্র শেয়ার নিয়ে তারা পোর্টফোলিও সাজান না, তাদের পোর্টফোলিওতে 30টা থেকে হয়তো 80-100টি পর্যন্ত শেয়ার থাকতে পারে ওই স্কিমটির যে অবজেক্টিভ রয়ে গেছে সেই মতন। অতএব আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করব তখন দেখব ফান্ড ম্যানেজারদের কতদিন তাদের ওই ফান্ডে থাকার বয়স হলো। দ্যাট মিন্স যে তারা ওই ফান্ডে কতদিন আছেন, কতদিন তারা ওই মিউচুয়াল ফান্ডে এসে ওই স্কিমটি সামলাচ্ছেন, এবং তাদের যে রিসার্চ যে টিম রয়েছে তারা কেমন ফাংশন করছে এইগুলো আমাদের জানতে হবে। তারা কোথায় কোথায় তারা টাকা নিবেশ করছে এইগুলো তো আমরা ফ্যাক্টশিট থেকে পাবো, এবং কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে আমরা পাবো। অতএব সেখান থেকে আমাদের বের করতে হবে যে তারা ঠিক তারা বিভিন্ন শেয়ারে তারা টাকা রেখেছেন কিনা। কারণ এটা কিন্তু আমরা ফান্ড ম্যানেজারদের বলতে পারবো না যে আপনি এখনই রিডিমশন করুন, টাকা তুলে নিন। অতএব আমার বক্তব্য হচ্ছে যে এই ভুলগুলো মোটেই নয়। এই ক্ষেত্রে বড় একটি কাজ আপনাকে সহায়তা করবে ভালো করে মিউচুয়াল ফান্ডের স্কিমটি বাছতে, সেটা হচ্ছে যে ওই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে সেই ক্ষেত্রে মানে একদম যিনি হেড আছেন এবং তার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারাও ওই কোম্পানিতে কতদিন তারা কাজ করছেন। বিনিয়োগকারী যে স্কিমটি নির্বাচন করতে চলেছেন, ফান্ড ম্যানেজার ওই স্কিমটির সঙ্গে দীর্ঘকালীন অ্যাক্টিভ ওয়েতে যুক্ত আছেন কি না সেটা প্রথমেই দেখতে হবে। এই ব্যাপারে আমি একটু আগে তো বললামই। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে প্রসেস অফ ইনভেস্টমেন্ট। ফান্ড ম্যানেজার কী প্রসেসে তারা বিভিন্ন শেয়ারগুলো কিনছেন মার্কেট থেকে। এই ক্ষেত্রে স্টক সিলেকশন একটা বড় ব্যাপার। ফর এক্সাম্পল, যদি দেখা যায় যে এই স্কিমটি হচ্ছে স্মল ক্যাপ ফান্ড, এর অর্থ হচ্ছে যে 65% যে বিনিয়োগ সেটা কিন্তু স্মল ক্যাপের ফান্ডগুলোতে হবে। 251তম যে কোম্পানি রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে তার নিচের দিকে কিন্তু যে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করবেন। কিন্তু ফান্ড ম্যানেজাররা যদি দেখা যায় যে কোনো শেয়ার মাল্টি ব্যাগার হবে বা লাভ হবে সেইভাবে চিন্তা করে তারা ভুলচুক করে ফেললেন, তাদের যে রিসার্চ টিম আছে তারা সেভাবে কাজ করলো না, হয়তো দেখা গেল তারা যেটা কিনেছেন তাদের পোর্টফোলিওতে যে শেয়ারটা কিনেছেন শেয়ারগুলো তার অনেকগুলোই দেখা গেল হয়তো ব্যাংকরাপসি বা বিভিন্ন কারণে হয়তো বাজার থেকে কোম্পানিটাই উঠে গেল। এবং দেখা যায় যে প্রতি বছরই প্রায় 10-15% কোম্পানি কিন্তু বাজার থেকে মুছে যায়। ম্যানেজার ফাংশন ঠিক থাকে না, ব্যাংকরাপসি হয়, এসব বিভিন্ন কারণে। অতএব সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। এছাড়া রিব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। রিব্যালেন্সিং ঠিকভাবে করতে হবে, কারণ ঘন ঘন রিব্যালেন্সিং করলে এক্সপেন্স রেশিওর ওপর কিন্তু চাপ পড়ে।
এটাকে দেখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা যখন বেচাকেনা করেন, সেল এবং বাই করেন মার্কেটে, শেয়ার মার্কেটসে, তখন কিন্তু তাদের কোনো শর্ট টার্ম বা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। বিনিয়োগকারীদের যখন রিডিমশন করেন, বিনিয়োগকারীর টাকা শেয়ারটি সেল করেন, বিনিয়োগকারী যখন স্কিমটি বিক্রি করে দেন, তখন কিন্তু তাকে ট্যাক্স দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা তারা সেল এবং বাই করলে শেয়ারগুলোকে তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। আরেকটি বিষয় দেখতে হবে যে ফান্ড ম্যানেজাররা যখন রিব্যালেন্সিং করছেন, তখন তারা আন্ডার পারফর্ম করছে এবং শেয়ারগুলোকে বিদায় জানিয়েছেন কিনা। আমি দেখতে পেয়েছি যে মিড ক্যাপ যে স্কিম রয়েছে কতগুলো, তার মধ্যে আমি একটি কোম্পানি ক্ষেত্রে জানি যে তারা আইটি সেক্টরে যে শেয়ারগুলো রয়েছে তারা সেক্ষেত্রে সেটা পারচেস করছেন কিন্তু সেল করছেন না, এই আশায় যে আইটি সেক্টর একসময় ভালো রিটার্ন দেবে। এটা আমার মতে ঠিক নয়। যাই হোক, রিস্ক রেশিওকে ভালো করে দেখতে হবে যে সেই ক্ষেত্রে ভোলাটাইল কিনা বা রিস্কটা, আরেকটা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সেক্ষেত্রে বেটার কিনা, এগুলো দেখে নিতে হবে। এছাড়া বিনিয়োগকারীর নির্বাচিত স্কিমটি বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা এটা দেখে নিতে হবে। তার অর্থ হচ্ছে যে অবশ্যই এই স্কিমটি একটু পুরনো হওয়া দরকার, তাহলেই কিন্তু বোঝা যাবে যে স্কিমটি কী ধরনের ফাংশন করছে। এই ব্যাপারে একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে রোলিং রিটার্ন, এটাকে দেখতে হবে। রোলিং রিটার্ন সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি, এখন আমি কিছুটা বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে কোনো দুটো পিরিয়ডের যে রিটার্ন আছে সেটাকে মাপতে হবে। সেটা বুলিশ পর্যায়ে রিটার্নটাকে নিন, আবার যখন মার্কেটে কারেকশন হচ্ছে সেই পর্যায়ে রিটার্নটাকে নিন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে যখন মার্কেট একদম ডাউন হয়ে যায় তখনও ওই স্কিমটি ভালো কাজ করছে কিনা। এটা কিন্তু রোলিং রিটার্নের মাধ্যমেই সম্ভব, এবং কনসিস্টেন্সি আছে কিনা, ধারাবাহিকতা আছে কিনা ওই স্কিমটির, এটা কিন্তু এই রোলিং রিটার্ন মাধ্যমে কিন্তু বোঝা যাবে। রোলিং রিটার্ন বুঝতে গেলে আপনাকে মিনিমাম পাস্ট পারফরমেন্স গত 10 বছরের কেমন ছিল, মানে রোজকার নেট অ্যাসেট ভ্যালু ন্যাব কেমন ছিল সেটাকে দেখতে হবে। তার জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের খোঁজ খবর দিচ্ছি আমি। প্রথমত হচ্ছে মানি কন্ট্রোল দেখতে পারেন, মর্নিং স্টার ইন্ডিয়া এটাকে দেখতে পারেন। তারপরে রয়েছে অ্যাডভাইজর খোঁজ, সেটা দেখতে পারেন। আর অ্যামফির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই ডেটাগুলো পেতে পারেন। তবে এই ক্ষেত্রে কিন্তু খুবই অ্যাক্টিভ হতে হবে, বিভিন্ন পিরিয়ডগুলো জানতে হবে যে কোন পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছিল। ফর এক্সাম্পল, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ শুরু হয়েছিল, তারপরে অগাস্ট সেপ্টেম্বরের যুদ্ধটি প্রায় থেমে গিয়েছিল, এখনও তো দিকে দিকে আগুন চলছেই। কিন্তু আপনি যদি ওই পিরিয়ডে 2022-এর যে পিরিয়ডটা গেছে 22 পিরিয়ডের ওই সময়ের যদি আপনি হিসেব কষেন যে নেট অ্যাসেট ভ্যালু কেমন ছিল, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তখন ওই ক্যাটাগরির অন্য স্কিমগুলো কেমন ফাংশন করেছে। তার মাধ্যমে কিন্তু আপনি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ছিল কি না ওই স্কিমটি সেটা বুঝতে পারবেন। এছাড়া তো রিসেন্টলি কারেকশন গেল মার্কেটে গত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস, সেই সময়টাকেও কিন্তু বুঝতে পারবেন। এক্ষেত্রে আপনি ডেলি দেখতে পারেন, আপনি মান্থলি দেখতে পারেন, আপনি পাক্ষিক দেখতে পারেন। এইভাবে কিন্তু রোলিং রিটার্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে স্কিমটি ভালো কি মন্দ। এইগুলো বিনিয়োগকারীদের দেখতে হবে, তাকে অভিজ্ঞ হতে হবে। যদি তিনি অভিজ্ঞ না হতে পারেন তাহলে কিন্তু আমার মতে কোনো অ্যাডভাইজারের হাতেই ছেড়ে দিন। অ্যাপে কাজ করতে গেলে বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপটিকে চালাতে হবে ঠিকঠাক করে, এবং বাজারে ইনফরমেশন পেতে হবে, বিভিন্ন নিউজগুলো সম্বন্ধে জানতে হবে, এবং বিভিন্ন যে ইনভেস্টর্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে যেগুলো অ্যামফি এবং বিভিন্ন কোম্পানিগুলো এক্ষেত্রে এইগুলো তারা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেন, তাতে কিন্তু যোগদান করতেই হবে। এইভাবেই কিন্তু আপনি বাজার সম্বন্ধে আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠবেন, এবং আপনি বুঝতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডের স্কিমটি আপনার কেনা উচিত। দেখবেন বাজারে 10-12টি ভালো স্কিম আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফ্ল্যাক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ এই দুটোর দিকে ঝুঁকতে পারেন। এছাড়াও অনেক স্কিম রয়েছে, যেমন আমি ইদানিং দেখতে পাচ্ছি যে 2-1টি স্মল ক্যাপ ফান্ড তারও ভালো কাজ করছে। স্মল ক্যাপ ফান্ড আমরা চিন্তা করি যে দীর্ঘকালীন যদি আমরা বাজারে থাকতে চাই, দীর্ঘকালীন এসআইপি রাখবো, 20 বছর চলবে, তাহলে আমরা স্মল ক্যাপে টাকা বিনিয়োগ করবো, কিন্তু নয়, তা কিন্তু ঠিক নয়, এগুলো বইয়ের ভাষা।
আমি যেটা বলবো সেটা হচ্ছে গত 2 বছরের হিসাবটা নিন। 2 বছর কেন নেবেন? কারণ প্রথম বছর হচ্ছে রানিং, দ্যাট ইজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কিন্তু বুলিশ মার্কেট চলছে, তারপর কিন্তু মার্কেট আস্তে আস্তে থিতিয়ে এসছে। এই পর্যায়ে যখন মার্কেট থিতিয়ে যাচ্ছে, তার আগে কি অবস্থা ছিল, মার্কেট থিতিয়ে যাওয়ার পরে কি অবস্থা দাঁড়ালো। এবং অনেক ফান্ড পাবেন যেগুলো কিন্তু মার্কেট থিতিয়ে যায়নি, মানে মার্কেটে কারেকশন আসেনি, সেই সময় যা দাম ছিল মার্কেট কারেকশন হয়ে যে উপরে উঠে আসছে, আজকে জুলাই মাসের শেষ হয়ে এলো, এখনও কিন্তু তার যে নেট অ্যাসেট ভ্যালু সেটা আগের নেট অ্যাসেট ভ্যালু থেকে বাড়েনি। অতএব এই ফান্ডটিকে আমরা নিশ্চয়ই পছন্দ করব না। এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন ফান্ডটি আপনারা নির্বাচন করবেন। এছাড়া ফান্ড নির্বাচনের পর 1 বছর তো স্কিমটি চালাতেই হবে আপনাকে। আপনি যদি না চালান তাহলে আপনাকে এই ক্ষেত্রে কিছু গচ্চা দিতে হবে, যেমন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা বরাদ্দ হবে। এছাড়া যে এক্সিট লোড 1%, 2%, অনেক কোম্পানি আছে 2%, সেইগুলো কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। অতএব খুব সাবধানতার সঙ্গে আপনাকে এই স্কিমটি পছন্দ করতে হবে। আবারও বলি, মার্কেটে যে বিজনেস সাইকেল রয়েছে তার ফলে সময় সময় বিভিন্ন শেয়ারের দাম বাড়ে কমে, এবং তার এফেক্টটা ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবেই। এক্ষেত্রে দুটি পার্ট রয়েছে, বুলিশ, একটা হচ্ছে বিয়ারিশ, এটা আগে উল্লেখ করেছি। অতএব ভয়ের কোনো কারণ নেই, প্যানিক রাখবেন না, আর ধৈর্যচ্যুতি ঘটাবেন না। তাহলে দেখবেন যে ফান্ডে আপনি রেখেছেন টাকা, 1 বছর 2 বছর ডাউন হলেও পরে যখন বাড়বে তখন কিন্তু আপনি অনেকটাই বেশি পাবেন। কারণ এর আগে দেখা গেছে যে 2008 সালে সেই ক্ষেত্রে 58% দাম কমে গিয়েছিল, ঠিক আছে। তারপর করোনার সময় 40% দাম কমে গিয়েছিল, তারপর বিশাল আকারে সেটা বেড়েছে। অতএব ভয়ের কোনো কারণ নেই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি নতুন মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব।